আচ্ছা, শার্প শুটার গ্যাংকে দিয়ে মুখ্যমন্ত্রীকে হত্যার প্ল্যান কি ছিল জঙ্গির? ধৃত জায়েজ জঙ্গিকে জেরায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। হামিমের নজরে ছিল খুনের অভিযোগে জেলে থাকা এক শার্প শুটার। ডিটেল জানবো সুজয়ের কাছ থেকে। সুজয়, দেখো, মুখ্যমন্ত্রীকে তো তারা টার্গেট করেই ছিল ইতিমধ্যেই সেই ভাট্টি গ্যাং এবং এই হামিম সম্পর্কে জানা গিয়েছে, কিন্তু তারা তার থেকে বেশ কয়েক কদম এগিয়ে গিয়েছিল। তারা শুধুমাত্র গতিবিধি ফলো করা নয়, তারা কিভাবে প্ল্যানটাকে এক্সিকিউট করবে অর্থাৎ চূড়ান্ত রূপ দেবে সেটাও ভেবে ফেলেছিল। এক্ষেত্রে এই গ্যাং সম্পর্কে তোমায় বলে রাখি, এদের কর্মপদ্ধতি হলো একটা টিম, তারা মূলত সোর্স ইনফরমেশন গ্যাদার করে, অর্থাৎ সূত্র জোগাড় করে খবর এনে দেয়, ছবি ভিডিও এনে দেয়, অপর একটা টিম সেটাকে বাস্তবায়িত করে। হামিমের কাজ ছিল মুখ্যমন্ত্রীর গতিবিধি জেনে দেওয়া এবং সেখানে কোথায় কীভাবে প্ল্যানটা করা যায় সেটা জানানো। এবং তার পরবর্তীতে এই হামিমের যে চ্যাট হিস্ট্রি, সেখানে দেখা যাচ্ছে যে ভাট্টি গ্যাংকে সে পরামর্শ দিচ্ছে যে এ রাজ্যের জেলে উপস্থিত বা জেলে বন্দি এক খুনের অভিযুক্ত, তাকে কিভাবে এনগেজ করা যেতে পারে বা তাকে দিয়ে এই প্ল্যানটাকে বাস্তবায়িত করা যেতে পারে। এই প্ল্যান অর্থাৎ কি, তারা শুভেন্দু অধিকারীকে হত্যা করার টার্গেট করছিল, ছক কষছিল। সেই ছকেরই পরিকল্পনার অঙ্গ ছিল যে তারা এই জেলে বন্দি এই খুনের আসামিকে কেন টার্গেট করবে বা ব্যবহার করবে। কেন ব্যবহার করবে? তার কারণ খুনের ঘটনায় সেই যে অভিযুক্ত জেলে বন্দি, সে একটা শার্প শুটার গ্যাংয়ের সদস্য। একটা শার্প শুটার গ্যাংয়ের সদস্য খুনের অভিযোগে গ্রেফতার হয়েছিল। হামিম পরামর্শ দিয়েছিল ভাট্টি গ্যাংকে যে এর সঙ্গে যদি যোগাযোগ করা যায় বা এরকে ব্যবহার করা যায় কোনো রকমভাবে এর টিমের সদস্যদের, তাহলে তারা যেটা উদ্দেশ্য চাইছে মুখ্যমন্ত্রীর ক্ষতি করা, সেই জায়গাটাতে তারা সফল হতে পারবে, শুভেন্দু অধিকারীকে টার্গেট করতে পারবে। এবং সেই তথ্য জানার পর রীতিমতো চোখ কপালে উঠেছে গোয়েন্দাদের। এবং এ রাজ্যের যে জেলে ওই অভিযুক্ত রয়েছে, যদিও আমরা নিরাপত্তার খাতিরে তার নাম বলছি না, সেই জেলে যে বন্দী রয়েছে তাকে বা জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। তার কারণ ভাট্টি গ্যাং কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করেছিল কিনা সেটা স্পষ্ট হয়ে নিতে চাইছে তদন্তকারীরা। তার কারণ এই মুহূর্তে, এর আগে আমরা দেখেছি যে জেল থেকে বিভিন্ন সময় মোবাইল ফোনের ব্যবহার আকচার হয়ে থাকতো, নতুন সরকার ক্ষমতা আসার পর তা বন্ধ করে দিয়েছে। কিন্তু তারপরেও গোয়েন্দারা নিশ্চিত হয়ে নিতে চান যে কোনোভাবে এরা এই যে শার্প শুটার তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পেরেছিল কিনা বা তারা কতদূর এগিয়েছিল এই ব্যাপারটা। নজর রাখো। মাননীয় প্রধানমন্ত্রীকেও দেখেছি গাড়ি থেকে নেমে যাচ্ছেন, হ্যান্ডশেক করছেন, হ্যাঁ কথা বলছেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে তো সবসময়তেই দেখি, কোনো ব্যাপারই নয়, গাড়ি থেকে নেমে ঢুকে গেলেন কোথাও, কিছুটা ভয়ানক ব্যাপার। এরা বলছে যে গতিবিধি জেনে তারপর অস্ত্র পাঠাবো। মারার হুমকি হচ্ছে, মারার মানে প্রাণ করা হচ্ছে। আমি তো মুখ্যমন্ত্রীকে বলবো যে মানে এত এরকম ভাবে নেওয়াই যাবে না। হি নিডস টু হ্যাভ আ বুলেট প্রুফ জ্যাকেট, বুলেট প্রুফ কার, জ্যামার লাগানো, মানে এইগুলো করতেই হবে। আগে তো নিজেকে বাঁচাতে হবে, আগে তো লোকদের বাঁচাতে, তারপরে তো রাজ্য আর প্রশাসন, সরকার সব বাঁচবে। এই সমস্ত গ্যাংগুলো যখন অপারেট করে বিহারিদের, এরা কিন্তু খুব মেটিকুলাসলি করে। কোনো একজন ব্যক্তি পুরো ব্যাপারটা করে না, এটা আলাদা 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 সমস্ত লোকজন থাকে, তারা করে। খুব ওয়েল অর্গানাইজড প্ল্যান। এবং এটাও ব্যাপারটা যে প্ল্যানটা পুরোপুরি কন্ট্রোল করা হয়েছে পাকিস্তানে বসে, সাজ্জাদ ভাট্টির গ্যাং তারা কন্ট্রোল করেছে। প্ল্যান যখন ওরা করে, এটা কিন্তু হিস্টোরিক্যালি ব্যাপার থেকে বহু প্ল্যান হয়, একটা পর্যায়ে গিয়ে সেখানে ব্যর্থ হয় এবং তারা ধরা পড়ে বা হোয়াট এভার ব্যবস্থা করা হয়। প্ল্যান তো ওরা করবেই, কিন্তু আমাদের সিস্টেম যদি মজবুত থাকে, আমাদের ইন্টেলিজেন্স যদি মজবুত থাকে, তাহলে প্ল্যানের বিভিন্ন স্তরেই ধরা পড়ে যায়, যেমন হামিম মন্ডল এই স্তরে ধরা পড়ে গেল। মুখ্যমন্ত্রীর গতিবিধিতে নজর রাখার দায়িত্বে ছিল এই হামিম মন্ডল। গত শনিবার দাবি করেছিলেন বেঙ্গল এসটিএফ এর আইজি গৌরব শর্মা। হামিম মন্ডলের মাধ্যমে ওরা কয়েকটা যা আমরা এখনো পর্যন্ত যে আমাদের তদন্ত মধ্যে জানতে পেরেছি, আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মন্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। আর এর উপরে আমরা একটা কমিউনিকেশন প্যাটার্ন দেখলাম। ব্রেড ক্রাম্পিং সিস্টেম দিয়ে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন লোককে কানেক্ট করা হয়। কেউ টেকনোলজি দেখে, কেউ জেলের ভিতর থেকে কোনো একটা লোককে কিছুক্ষণের জন্য রিলিজ করায় অর অ্যাক্টিভেট করায়, যার নেটওয়ার্কটা অপারেট করে চলে যায়। সুতরাং এই ধরনের তথ্য পাওয়া গেলেও কতটা কোনটা কনফার্মেটরি স্টেপ দিয়ে তারা এগোবার চেষ্টা করেছিল, এটাকে কনক্লুশনে আসতে কিছু সময় লাগবে।
তবে এইটুকুনি বলা যেতে পারে একটা বড়সড় আঘাত আনার চেষ্টা তারা পশ্চিমবঙ্গে করছিল, এবং পশ্চিমবঙ্গে সেটা করার পরে তারা এই এন্টায়ার ইস্টার্ন করিডোরে একটা ত্রাস সৃষ্টি করার চেষ্টা তারা করবে। আমার মনে হচ্ছে এটা একটা প্রসেসের একটা গাঁটকে আমরা ধরতে পেরেছি, কিন্তু এরকম অনেক অনেক রকমের কর্নার্স এখনো বেঁচে আছে, এখনো অ্যাক্টিভেটেড আছে এবং এখনো কন্টিনিউ চলছে। সুতরাং সেই গোটা স্ট্রাকচারটাকে, দিস ইজ জাস্ট আ টিপ অফ দি এন্টায়ার আইসবার্গ। মুখ্যমন্ত্রীর জন্য এবার বুলেট প্রুফ গাড়ি রাখা হয়েছে। পাক জঙ্গির হিট লিস্টে আছেন টার্গেটে মুখ্যমন্ত্রী। বুলেট প্রুফ গাড়ি, এবার কালো একটা যে গাড়ি ব্যবহার করতেন তার বদলে শুভেন্দু অধিকারীর জন্য সাদা বুলেট প্রুফ গাড়ি, অর্থাৎ কোনোভাবে যদি বাইরে থেকে গুলি চালানো হয় এই গাড়ি সেটা আটকে দেওয়ার ক্ষমতা রাখে। সফলতা পেয়েছে। আর সর্বোপরি আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তর যিনি নিয়ন্ত্রণ করেন তার নাম অমিত শাহ, এবং ধন্যবাদ রাজ্য পুলিশকে, যেমন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা তাদেরকেও ধন্যবাদ। যতই করুক এই ধরনের উগ্রপন্থা বাংলার মাটিতে যারা এতদিন বীজ বপন করে গেছেন, দীর্ঘ 15 বছর ধরে বর্ডার এলাকার ফেন্সিং করতে দেয়নি, বর্ডারের অরক্ষিত রেখেছেন, বাংলাদেশ পাকিস্তান বিভিন্ন দেশ থেকে এই সময়ের উগ্রপন্থাকে এখানে আনার করেন, চোখের জল ফেলেন, কখনো নাটক করেছেন অতীতে। এতে বাংলার মানুষ শুভেন্দুবাবুর সাথে আছে, আর আমরা মনে করি পরিবারের একজন অঙ্গ হিসেবে আমরা আস্থাশীল। পশ্চিমবঙ্গ পুলিশ, STF, কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল রিজার্ভ ফোর্স নিশ্চিতভাবে প্রত্যেকটা বাংলার মানুষ সুরক্ষিত থাকবেন। কোন 1 ইঞ্চিও এর কোনো কম্প্রোমাইজ করা হবে না। আমরা মুখ্যমন্ত্রীর জন্য যদি উদ্বিগ্ন হই, তাহলে আমরা পহেলগাঁওয়ের পর্যটকদের জন্য উদ্বিগ্ন, আমরা আমাদের ঘরের ছেলে যারা পুলিশ বা জওয়ান হিসেবে কাজ করছে তাদের জন্য উদ্বিগ্ন, সাধারণ মানুষ তাদের জন্য আমরা উদ্বিগ্ন। ফলে জঙ্গি দমনটা শুধুমাত্র একটা খবর যে ভিভিআইপিদের টার্গেট করেছে না। যখন পহেলগাঁওতে ডেড বডিগুলো পড়েছিল তখন আপনার খারাপ লাগেনি? তাদের আত্মীয় স্বজন নেই, তাদের প্রাণটা প্রাণ নয়। ফলে জঙ্গি সমস্যাটা শুধু ভিভিআইপি অ্যাঙ্গেল থেকে দেখা, এবং জঙ্গিদের গুরুত্ব বোঝাতে কত বড় বড় ভিভিআইপিরা টার্গেট ছিল সেই তালিকা দেওয়াটা কোনো কাজের কথা নয়। আরও একটা ইনফরমেশন আপনাদের দিই। জঙ্গি জাল ছড়াতে একটা গ্রুপ তৈরি করে নেটওয়ার্কিং করতো হামিমরা। কিভাবে করতো? একটা এনক্রিপ্টেড গ্রুপ তৈরি করতো, অনেকের সঙ্গে যোগাযোগ করতো, বিভিন্ন গেমিং অ্যাপের মাধ্যমে তারা এই কাজগুলো করতো। STF এর হাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিস্ফোরক তথ্যগুলো সামনে আসছে। হামিমকে জেরা করে এই তথ্য পেয়েছে STF, এমনটা সূত্রের খবর। শুধু তাই নয়, আদিত্য এবং হামিম এদের একাধিকবার দেখা হয়, গেমিং অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়, এনক্রিপ্টেড চ্যাটে কথা হতো, পাকিস্তানে ভাট্টি গ্যাংয়ের যোগ মিলেছে, এমনটাই এখনো পর্যন্ত সূত্রের খবর। একটু ডিটেইলে জানবো, আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন নিউজ রুমে। সুপ্রিয়, আমি জানতে চাইবো, এই যে বেঙ্গল মডিউল নামে একটা গ্রুপের কথা জানতে পারা যাচ্ছে, তার মানে কি দেশের অন্যান্য প্রান্তে অন্যান্য রাজ্যের এরকম মডিউল তৈরি করে একটা নেক্সাস তৈরি করে যোগাযোগ রাখতো বিদেশের সঙ্গে জঙ্গি নাশকতা করার জন্য? আর কি কি তথ্য আসছে? দেখো, ইতিমধ্যেই এই যে হামিম মণ্ডল, তাকে গ্রেপ্তার করার পর তাকে টানা জিজ্ঞাসাবাদ চলছে, আর সেই জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে কিন্তু আদিত্য সিং ওরফে রাজু, তার একদিকে যেমন খোঁজ পেয়েছে STF এর গোয়েন্দারা, তাকে গ্রেপ্তার করেছে, এবং এদের দুজনের মধ্যে কিন্তু নিয়মিত যোগাযোগ ছিল, এমনটাও জানতে পেরেছেন তদন্তকারীরা। আর এই যে হামিম বা এই যে অর্পিতা বা যদি ধরে নেওয়া হয় যে আদিত্য, এরা যখন নিজেদের মধ্যে কোনো কনভারসেশন বা যোগাযোগ রাখে, সেটা যাতে আর 5 জন সাধারণের নজরে কখনো না আসে, বা বিশেষ করে কোনো তদন্তকারী সংস্থা যদি তাদের উপরে সার্ভিলেন্স চালায় তাদের নজরে যাতে না আসে, তার কারণেই কিন্তু এই ধরনের এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম তারা তৈরি করতো। এমন এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম কি যে কেউ তৈরি করতে পারে, যে কেউ ব্যবহার করতে পারে, নাকি এর বিশেষ কোনো তরিকা আছে? দেখো, যে কেউ ব্যবহার করার জন্য কিন্তু এই এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম নয়। তাদের যে গতিবিধি বা তাদের যে সমস্ত কার্যকলাপ, সেগুলোকে যাতে নিজেদের মধ্যে শেয়ার করতে পারে, তার জন্যই কিন্তু এই এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম তৈরি করা হয়, যেটার নাম, যেটা আমরা STF সূত্রে জানতে পারছি, এক্ষেত্রে নাম রাখা হয়েছিল বেঙ্গল মডিউল। আর এখানে একদিকে যেমন হামিম ছিল, তার পাশাপাশি এখানে ছিল আদিত্য সিং ওরফে রাজু, যাকে ইতিমধ্যে হাওড়া থেকে গ্রেপ্তার করেছে STF এর গোয়েন্দারা, এবং আরও বেশ কয়েকজন ছিল এই বেঙ্গল মডিউলের বা এই এনক্রিপ্টেড প্ল্যাটফর্মের সদস্য। তারা এখন কোথায় আছে, কি অবস্থাতে আছে, তাদের উপরে কি দায়িত্ব ছিল? কারণ ইতিমধ্যেই তদন্তকারীরা যেটা জানতে পেরেছে যে হামিমকে বিভিন্ন সময় মন্ত্রী উমেশ রায়, এমনকি তার ছেলের যে গতিবিধি, তাদের ছবি, তাদের গাড়ির ছবি, তাদের বাড়ির ছবি, এগুলো কিন্তু
এই আদিত্য সিং ওরফে রাজু সে হামিমকে শেয়ার করেছিল। তো বাকি আরও যারা ছিল তাদের উপরে এ ধরনের কোনো দায়িত্ব ছিল কিনা, কারোর উপরে নজরদারি চালানো বা কারোর গতিবিধির উপরে নজরদারি রাখা? কারণ হামিম গ্রেপ্তার হওয়ার পরেই কিন্তু আমরা যে তথ্য সামনে পেয়েছিলাম এসটিএফ এর মাধ্যমে, যে এই হামিমের উপরে যে দায়িত্বগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল কিন্তু সদস্য বা রিক্রুটমেন্টের কাজ, এমনকি বিভিন্ন লোকের উপরে বা ব্যক্তি মানুষের উপরে নজরদারি নেটওয়ার্ক চলছিল, যে নেটওয়ার্কের অন্যতম কন্ট্রোল আর এই হামিমকে ভাবা যেতে পারে। এখনো পর্যন্ত আপনারা জানেন যে হানি ট্র্যাপ, লাভ জিহাদ এবং রিসেন্টলি এই বেঙ্গল মডিউলের খোঁজ পাওয়া গিয়েছে। এই গোটা বিষয়টা স্ক্যানারের নিচে রয়েছে, এসটিএফ এর স্ক্যানারের নিচে রয়েছে। জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করে তাদের গোটা নেটওয়ার্কের হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। আর এই মুহূর্তে আরো একটা আপডেট আপনাদেরকে জানাই, বাংলায় জঙ্গি জাল, এসটিএফ এর হাতে পাকড়াও হামিম মণ্ডল এবং হামিমের আরো এক শাগরেদকে এসটিএফ গ্রেফতার করেছে। হামিম অর্পিতার পর জালে আদিত্য সিং ওরফে রাজু। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত, এই হামিমকে জেরা করেই তো রাজুর হদিশটা মিলেছে। একেবারেই দেখো, যেটা সুপ্রিয় বলছিল, বেঙ্গল মডিউল, এই মডিউলের গেমিং প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে হামিম মণ্ডলের সঙ্গে এই আদিত্য সিংয়ের যোগাযোগ হয় এবং এই বেঙ্গল যে মডিউল, সেই মডিউলের মাধ্যমেই তাদের কথাবার্তা চলতো এবং আগামী দিনে তারা কি কি চক্রান্ত করেছিল তা সবটাই কিন্তু এসটিএফ এর তদন্তের আওতায় রয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এই সেই বাড়ি যেখানে আদিত্য সিং এই ফ্ল্যাট বাড়ির 3 তলায় সে থাকতো এবং এখানেই পরিবারের সঙ্গে থাকতো, পড়াশোনা করতো, কলেজ স্টুডেন্ট এমনটাই জানা যাচ্ছে। তবে এই হামিম মণ্ডলের সঙ্গে তার যোগাযোগ হওয়ার বিশেষ কি কারণ ছিল সেটাও খতিয়ে দেখছে। পাশাপাশি পুরো প্রতিমন্ত্রী উমেশ রায়ের যে গতিবিধি এবং তার ছেলের যে গতিবিধি বা আনুষঙ্গিক ছবি থেকে শুরু করে তারা কোথায় যাচ্ছে, কি বৃত্তান্ত, সবটাই কিন্তু এই আদিত্য সিং এর মাধ্যমেই হামিম মণ্ডলের কাছে পৌঁছে যেত, এমনটাই জানা যাচ্ছে। যদিও মধ্যবিত্ত ঘরের ছেলে এই আদিত্য সিং, সে শুধুমাত্র কি অর্থের জন্য এই কাজ করতো নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল বা বৃহৎ কোনো ষড়যন্ত্র ছিল কিনা, পুরোটাই খতিয়ে দেখছে। এবং যার জন্য যোগাযোগের মূল মাধ্যম সেই মোবাইল ফোন এবং ল্যাপটপ, আদিত্য সিংয়ের এই মোবাইল ফোন এবং ল্যাপটপ ইতিমধ্যেই এসটিএফ সিজ করেছে এবং তা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখা হচ্ছে। তাদের মধ্যে কি কথাবার্তা হতো, আগামী দিনে কি পরিকল্পনা ছিল, সবটাই কিন্তু এসটিএফ এর আতস কাছের তলায় রয়েছে। তবে এই মুহূর্তে যে আদিত্য সিংকে গ্রেপ্তার করা হয়েছিল শনিবার রাতে, সেই সিসিটিভি আমাদের হাতে এসছে এবং সেই সিসিটিভিতে দেখা যাচ্ছে এসটিএফ কর্তারা এইখান থেকে, এই বাড়ি থেকেই কিন্তু তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। প্রথমে হাওড়ার যে ডিডি অফিস, সেই ডিডি অফিসে তাকে জিজ্ঞাসাবাদ চলে, পরবর্তীকালে কলকাতার অফিসে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। তবে হামিম মণ্ডলের সঙ্গে এই আদিত্যকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাও জানা যাচ্ছে। সবটাই কিন্তু এসটিএফ তদন্ত করে দেখছে এবং এই তদন্তের যে মূল গুরুত্বপূর্ণ যে পার্ট, অর্থাৎ আদিত্যর মোবাইল এবং ল্যাপটপ, তা কিন্তু বারবার খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ তোমাকে। आप नहीं जानते थे? आपका बेटा है? हाँ, नहीं पता रहता तो हम लोग अपना बच्चा को माना नहीं करते। आपका बेटा है? घर में कोई आता है? घर में दोस्त वगैरह लड़की से आना था है तो हम किसी को घर में आनी नहीं, कोई दोस्त कोई नहीं आता था। हमीम को नाम कर हमीम आया था कभी? हमीम नाम का कोई लड़का आया? नहीं, यहाँ नहीं आया था। उससे फोन में बात होता था? फोन में तो इतना बात तो होता ही था, तो हम उतना हम जानते नहीं है ज्यादा। दादा किससे बात कर रहा नहीं कर रहा, माँ है तो हम तो मानी करेंगे ना, और क्या। आदित्य हमीम के पास पहुंचाता था, फोटोग्राफ वगैरह बाकी जानकारी सभी, क्या बोलिएगा? इसका लिए कुछ नॉलेज नहीं है सर, ये हमको ये सब खबर के बारे में नहीं पता है, उमेश राय अंकल के बारे में कुछ भी। बस हम लोग एक फ्रेंड थे सर, आते थे फोन में बात करते थे, बर्थडे वगैरह में जाते थे, थोड़ा बात करने के लिए 5-10 मिनट टाइम मिलता था, उसका अपना घर चले जाते थे, वो अपना घर चला जाता था सर। और कोई दोस्त वगैरह कोई नहीं आता था? नहीं, और कोई दोस्त वगैरह उसका नहीं आता था। जो हमीम के साथ उसका कैसे फ्रेंडशिप? हमीम का नाम तो हम फर्स्ट टाइम सुन रहे हैं, हमीम के बारे में कभी पता भी नहीं, हमीम कहाँ रहता है, क्या करता है। আমি বলতে পারছি না যে হামিদের বন্ধু ছিল কিনা, পাড়ার ছেলেটা এখানেই থাকতো, এবার ও কী করতো না করতো আমরা পরিষ্কার বলতে পারছি না। এবার আমরা শুনতে পেলাম এই দুদিন, এই কালকে শুনতে পেলাম এরকম কেস আছে। এই আদিত্য কলেজে পড়ে, উমেশ কলেজে পড়তো, এবার এর মধ্যে কী করতো না করতো এটা আমরা বলতে পারছি না। এরা হচ্ছে আসল সমাজের দুশ্মন, যারা টাকার জন্য পাকিস্তানি জঙ্গিদেরকে সমর্থন করে, লোকের ইনফরমেশন লিক করে, ভিডিও বানায়, সেই ইনফরমেশন গুলো দেয়। এদের ভরসাতেই আমাদের উপরে এই থ্রেড গুলো আসে। আমি বলছি, আগেও বলেছিলাম যে পুরো বিষয়টা খতিয়ে দেখার কাজ এসটিএফ করছে।
যারা এর সঙ্গে যুক্ত ছিল একজনও ছাড় পাবে না। এই ধরনের এখনো স্লিপার সেল মডিউল অ্যাক্টিভ আছে, আর এটা আজ শুরু হয়নি, 10-15 বছর আগে থেকেই শুরু হয়েছে। সেগুলো ধীরে ধীরে পুলিশ খুঁজে তার শেকড় বাকড় বার করছে। তো এরা টার্গেট করছিল, এই যে সরকার এসছে, তার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী, টার্গেট করাটা স্বাভাবিক, কারণ এখন যেমন বর্ডার সিল হয়ে গেছে, সমস্ত অবৈধ ক্রিয়াকলাপ, জঙ্গি ক্রিয়াকলাপ বন্ধ হচ্ছে, তো তারা তো কাউকে টার্গেট করবে। কিন্তু আমার মনে হয় পুলিশ, এসটিএফ বা আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো তারা অ্যাক্টিভ আছে বা আরও বেশি অ্যাক্টিভ হতে হবে, যাতে এই ধরনের নাশকতামূলক কাজ না হতে। হামিম, অর্পিতা এরা দুজন নানা রকমভাবে গোয়েন্দাদের স্ক্যানারে, এবার তারা এনআইএ স্ক্যানারে এই মুহূর্তে তাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ। শুধু তাই নয়, এসটিএফ অফিসে তাদের জেরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সূত্রের খবর, 3 সদস্যের এনআইএ দল গতকাল জিজ্ঞাসাবাদ করে দুজনকেই। কতদূর জঙ্গি জাল ছড়িয়েছিল, কোথায় কোথায় বিস্তৃত তাদের নেটওয়ার্ক, আর কারা কারা ছিল তাদের টার্গেটে, কোন কেন্দ্রীয় মন্ত্রীর টার্গেটে ছিলেন কিনা, এই বিষয়টা জানার চেষ্টা করছেন এনআইএ আধিকারিকরা। সুজয় আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুজয়, এনআইএর স্ক্যানারে এবার এই অর্পিতা এবং হামিম তাদেরকে কি একসঙ্গে বসিয়ে